আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে জামাতের মধ্যে ভীষণ রকম অস্থিরতা বিরাজ করছে। জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, পার্লামেন্টে যাচ্ছেন, তাদের কারো মুখে হাসি নেই। জামাতের প্রায় সব নেতা, সেটা জামাতের সভাপতি ধরেন, সহসভাপতি ধরেন, যেগুলোকে তারা আমির বলেন, নায়েবে আমির বলেন, তাদের চেহারা ছুড়ে দেখেন। জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তাকে দেখেন। জামাতের সেলিম উদ্দিন সাহেব আছেন, হামিদুর রহমান আজাদ আছেন, ডক্টর মাসুদ আছেন। তো তাদের চেহারা সুরতের বাইরে জামাতে গত ২ বছরে যে সমস্ত লোককে সামনে এনেছে, সেটা আমি নাম বললাম না, আপনারা জানেন যে এই মুখগুলো, চেহারাগুলো আমরা কখনো দেখিনি। তাদের কারোরই মুখে ন্যূনতম হাসি নেই, এবং তারা যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথাবার্তার মধ্যে ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না। এবারে তাদের যে সকল প্রক্সি সংগঠন রয়েছে, যেমন প্রেস ক্লাবে কিছু সংগঠন সেই আওয়ামী লীগ জমানাতে তারা অনুষ্ঠান করতেন, অদ্ভুত অদ্ভুত নাম। আমি এগুলো বলে কাউকে ছোট করব না, এর কারণে প্রায় সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক, মানে সামাজিক সম্পর্ক ছিল। তাদেরকেও রাস্তায় দেখি কারো মুখে হাসি নেই। তাদের আরও অনেক প্রক্সি টিম ছিল, এখনও আছে। যে প্রক্সি টিমের একটা অংশ বিএনপির সঙ্গে ছিল, প্রক্সি টিমের একটা অংশ আওয়ামী লীগের সঙ্গে ছিল এবং আছে, বিএনপির সঙ্গে ছিল এবং আছে। তারপর সচিবালয়, সেনাবাহিনী, কোর্ট কাছারি থেকে শুরু করে সব জায়গাতেই তারা এজেন্ট, প্রক্সি এবং পেইড এজেন্ট, এগুলো তারা খুব সুকৌশলে দীর্ঘদিন ধরে এই রিক্রুটমেন্টে তারা চলে আসছে। তো যতটুকু আমি চিনি এবং জানি, কোথাও তাদের কেউ এই মুহূর্তে স্বস্তির মধ্যে নেই। একেবারে সাম্প্রতিক সময় তাদের যে বন্ধুত্ব, তাদের যে অ্যালাইনমেন্ট, সেটি তারা তৈরি করেছে এনসিপির সঙ্গে। এনসিপিকে তারা মূলত চেয়েছিল যে সরকার এনসিপি, মানে এনসিপি সরকার গঠন করুক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রধান বিরোধী দল জামাত থাকুক, আর বিএনপি থাকুক তৃতীয় বৃহত্তম দল, এবং এরকম একটা ম্যাটিকুলাস ডিজাইন তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। তাদের দ্বিতীয় অপশন ছিল জামাত ক্ষমতায় থাকবে, এনসিপি বা বিএনপি যে কেউ দ্বিতীয় বৃহত্তম দল হবে। তাদের একেবারে তৃতীয় এবং সর্বশেষ যে প্রচেষ্টা, সেটা ছিল যে কোনো মূল্যে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়া, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাকে টেনে নিয়ে যাওয়া। কিন্তু এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে যায়, বিশেষ করে আমেরিকা। কেন জড়ায়, কিভাবে জড়ায়, এই বিষয়গুলো বলতে গেলে আরও অনেক সময় লেগে যাবে। মূলত বাংলাদেশে যে উগ্রবাদের রমরমা ভাব, যে সমস্যাটা মিশরে হয়েছিল মুরসির জন্যে, অর্থাৎ দীর্ঘদিন পরে মুরসি যেভাবে ক্ষমতায় এলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মুরসির যারা লোকজন, মুসলিম ব্রাদারহুড, তারা চাইল সেনাবাহিনীটাকে ভেঙে দেওয়ার জন্য, মিশরের সেনাবাহিনী। এবং অবাক করার ব্যাপার হলো যে আমাদের দেশের সেনাবাহিনী যতটা না জনপ্রিয়, তার চেয়ে 100 গুণ কিন্তু মিশরের সেনাবাহিনী ভীষণ রকম জনপ্রিয়। সেখানে যারা শীর্ষ পর্যায়ে ক্ষমতায় এসেছে তাদের কথা আলাদা। আমি মিশরে বেশ কয়েকবার গিয়েছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। যেমন পাকিস্তানের সেনাবাহিনী খুব শক্তিশালী কিন্তু জনপ্রিয় নয়। আবার এখন ধরুন মিশরের সেনাপ্রধান সিসি বা হোসনি মোবারক, তাদের সম্পর্কে এই পলিটিক্যাল যে পোস্টগুলো যেগুলো টপে যায়, তারা সাধারণত অনেকে বিতর্কিত হন, অজনপ্রিয় হয়ে পড়েন। কিন্তু অ্যাজ এ মানে মিলিটারি সেনাবাহিনী, সেই যেদিন থেকে সেনাবাহিনী চলছে সেই দিন থেকে তারা ভীষণ রকম জনগণ সেনাবাহিনীকে পছন্দ করে।
বিশেষ করে অটোমান জামানাতে সেই যখন মোহাম্মদ আলী নামক একজন তাদের গভর্নর ছিলেন, মোহাম্মদ আলী পাশা, এটা পড়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো মোহাম্মদ আলী পাশা তাদের দেশে সে অটোম্যানদের যাকে বলা হয় গভর্নর ছিলেন, কিন্তু গভর্নর থাকার পরও তিনি সেনাবাহিনীকে একটা জাতীয়তাবাদী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। ফলে কি হলো, সেই অটোম্যান সম্রাটরা বুঝতেন যে এ গভর্নর কিন্তু সেনাবাহিনীটাকে এতটা শক্তিশালী সে করে ফেলেছিল মোহাম্মদ আলী পাশা, যে সে সেনাবাহিনীকে বাদ দিয়ে মোহাম্মদ আলী পাশাকে পদচ্যুত করা, নতুন গভর্নর নিয়োগ করা অটোম্যানদের মানে অসম্ভব একটা ব্যাপার ছিল। তখন এই মোহাম্মদ আলী পাশা তার ছেলে, এটা বংশ পরম্পরায় এই গভর্নর পদটি তারা অধিকার করে পিছনে সেনাবাহিনী ব্যাগ দিয়ে থাকে। ওই যে সেনাবাহিনীর ওই মোহাম্মদ আলী পাশার জমানাতেই কিন্তু এই সুয়েজ খাল খনন করার জন্য ফ্রান্সের কোম্পানির সাথে চুক্তি হয়। পরবর্তীতে এই কোম্পানির সঙ্গে আবার ইংল্যান্ড যুক্ত হয়ে যায়। এরপরে যখন এই সুয়েজ খাল নিয়ে সেই গামাল আবদেল নাসেরের সময় যুদ্ধ হয়, এবং গামাল আবদেল নাসেরের নেতৃত্বে পুরো 50-এর দশক এবং 60-এর দশকে পুরো সেনাবাহিনী কেবলমাত্র মিশন নয়, এই সেনাবাহিনী পুরো লেভান্টে, পুরো সিরিয়াতে, আরবে এতটা জনপ্রিয় হয়ে পড়ে যে প্রতিটি দেশের জনগণ নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তারা মিশরের নাগরিক হওয়ার জন্য পাগল হয়ে পড়ে। এবং আশ্চর্য ব্যাপার, সিরিয়া তার স্বাধীনতা বিসর্জন দিয়ে এই গামাল আবদেল নাসেরের নেতৃত্বে তারা একটা কনফেডারেশনে চলে আসে। তো সেই সেনাবাহিনী মোর দ্যান 100 ইয়ার্স তারা এরকম একটা জাতীয়তাবাদী ভাবমূর্তি গড়ে তুলেছে। সেই সেনাবাহিনীটাকে ডিসব্যান্ড করার জন্য যখন মুরসি এবং তার লোকজন, মুরসি নিজে না, তার লোকজন যেভাবে উন্মাদনা তৈরি করলো, তার ফলে কিন্তু মুরসিকে মরতে হলো। সেনাবাহিনীতে কাউন্টার কু হলো। গামাল আবদেল নাসের ক্ষমতায় আসলেন, সেই যাকে বলা হয় গামাল আবদেল নাসের ক্ষমতায় আসলেন সৈয়দ কুতুবের যাকে বলা হয় দয়ায়। সৈয়দ কুতুব ছিল মুসলিম ব্রাদারহুডের প্রধান। কিন্তু ওই যে তাদের সেই তৎপরতা আগের থেকে, যেমন যে জিনিসটা তাদের মুরসির মধ্যে ছিল, সেনাবাহিনীকে ডিসব্যান্ড করার জন্য সৈয়দ কুতুব ঠিক সেম কাজটা করতে গিয়ে তখন গামাল আবদেল নাসের এবং সেনাবাহিনী সে সৈয়দ কুতুবকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেয়। ঠিক সৈয়দ কুতুবের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, আরও প্রবলভাবে ঠিক সেম ঘটনাটা ঘটেছে হলো মুরসির ক্ষেত্রে। এবং তার মাধ্যমে এই যে আরব বসন্ত জলাঞ্জলি হলো, সিসি আবার নতুন করে ক্ষমতায় এলো। বাংলাদেশের ঠিক একই অবস্থা। বাংলাদেশে এই যে দেখেন, জুলাই আগস্ট বিপ্লব হলো একটা বিরাট শক্তি, তারা পুলিশকে টানাবে, পুলিশকে মারবে এবং সেনাবাহিনী আক্রমণ করবে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, সেনাপ্রধানকে বাপমাত্রে গালাগালি করবে, থাপ্পড়াইয়া গালের পট্টি খুলে ফেলবে, দাঁত খুলে ফেলবে ইত্যাদি নানা রকম কথাবার্তা বলার ফলে কি হলো, বাংলাদেশের যে দক্ষিণপন্থী যে রাজনীতি, সেই রাজনীতির সম্পর্কে সেনাবাহিনীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো, বিরক্তি ছড়িয়ে পড়লো। আমি এই পর্যন্ত আগালাম, এরপরে আর আগালাম না। তো এই যে সেনাবাহিনীর সঙ্গে কূটনৈতিক চ্যানেলে, মিলিটারি চ্যানেলে, দুটো চ্যানেলে তাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, ভারতের সম্পর্ক আছে, আমেরিকারও সম্পর্ক আছে। তো সেই আমেরিকার যে সম্পর্কটি রয়েছে, সেই সম্পর্কটি এই সময়টাতে এমন একটা পর্যায়ে চলে আসে যারা একটা সময় এই দক্ষিণপন্থী রাজনীতিবিদদেরকে সামনে নিয়ে এসেছিল, অনেকটা লিবারেল হয়েছিল, তারা হঠাৎ করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যায়, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন লাগানোর ঘটনার পর। তারপরে সব কিছু নাটকীয়ভাবে ঘটতে থাকে। নির্বাচন, সরকারের যে ক্ষমতা, তারেক রহমানের অভিষেক, ইউনূসের বিদায় ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো
রাজনৈতিক দল হিসেবে এনসিপি এবং জামাত যেখানে আছে সেখানে তাদেরকে প্রথমে মূলা দেখানো হয়েছিল, কলা দেখানো হয়েছিল, প্রবোধ দেওয়া হয়েছিল পলিটিক্যালি। তো পলিটিক্যালি তাদেরকে দেওয়ার ফলে তারা মনে করেছিল আচ্ছা ঠিক আছে আমরা ক্ষমতায় আসলাম না বা আমরা ক্ষমতায় চলে আসব। তাদেরকে নির্বাচনে আনা হয়েছিল, আজকের যে অবস্থা তৈরি হয়েছিল এটা যদি তারা আগে বুঝতে পারতো তাহলে হয়তো নির্বাচনে তারা অংশগ্রহণ করতো না বা নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করতো। এবং ওই সময়টাতে তারা যদি এই দুটো কাজের একটা কাজ করতো, নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করতো এবং নির্বাচনে অংশগ্রহণ না করতো, তাহলে তারেক রহমান সাহেবের পক্ষে দেশে আসা সম্ভব ছিল না, ইলেকশন করা সম্ভব ছিল না। কিন্তু সামহাউ ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেটি ইউনূস সাহেবের মাধ্যমে হোক, আমেরিকার মাধ্যমে হোক, ইউর মাধ্যমে হোক, তাদেরকে যে ধোঁকা দেওয়া হয়েছে, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, বিভিন্ন জিনিস এর ব্যাপারে তাদেরকে বলা হয়েছে, হোয়াট এভার মেবি ইন ডিটেলস আমরা ওইভাবে তো বলা যাবে না, যে জিনিসটা হলো যে আন্দাজ করা যায় যেটি, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে যাতে মানে আমরা আন্দাজ করতে পারি বাইরে থেকে যে তাদেরকে বলা হয়েছে নির্বাচন হবে, বিএনপি জ্যেষ্ঠাটা রাম ধরা খাবে, ডাজ নট ম্যাটার, তোমরাই ক্ষমতায় আসবে, ইট মে বি প্রথম। দ্বিতীয়ত তোমরা দ্বিতীয় হবে কিন্তু সরকারের একটা অংশ হবে, এবং তোমাদের যে সকল এস্টাবলিশমেন্ট আছে গত 2 বছরে তোমরা যা কিছু করেছো এই সব কিছু অক্ষত থাকবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম 1 2 3 4 5। কিন্তু দেখা গেল নির্বাচনের ফল যেদিন ঘোষিত হলো সেই দিন থেকে যে জামাতের বিপর্যয়, সেই বিপর্যয় জ্যামিতিক হারে বেড়েই চলেছে। এবং উপরে মাঝে মধ্যে ক্ষণে ক্ষণে জামাতের মানে শরীরে মলম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জামাতকে পুলিশ করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেমন যেন মানে সেই এক ভদ্রকার একটা জিকির আছে না, ডিজে জিকির, যে মহব্বতের দিয়ে খালি সকাল বিকাল সামনে পিছনে টানাটানি করো। তো ওইরকম জামাতের সভাপতিও সংসদে বারবার বলেছেন যে আমাদেরকে সময় পেলে আপনারা কুচি কুচি করে কাটবেন, কুচি কুচি করবেন, আবার একটু পরে আপনি মহব্বতের বাণী ছড়াবেন, সেটা হয় না। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাম্প্রতিক সময় দেখা হয়, কথা হয়, প্রধানমন্ত্রী নিজে তার দপ্তরে জামাতের সভাপতিকে ডাকছেন, কিন্তু প্রতিটি নির্বাচনী এলাকাতে যেখানে যেখানে জামাত প্রার্থী দিয়েছিল সেখানে এবং যেখানে যেখানে জামাত বিজয় হয়েছে সেখানে সব জায়গাতে জামাতের উপর স্থানীয় বিএনপির নেতাকর্মী তো আছে, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন যেভাবে উৎপত্তি আছে, ফলে বাংলাদেশের 3টি সংসদীয় আসন, 500টির উপরে বেশি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন ধীরে 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 জামাতের জন্য গহীন অরণ্যে পরিণত হচ্ছে, জামাতের জন্য এটি ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হচ্ছে। জামাত বুঝছে যে তারা একটা ট্রায়াঙ্গেল, সেই বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে গেছে, এবং এই প্রবলেমটা এখন যে অবস্থাতে আছে আপনি দেখবেন আগস্ট সেপ্টেম্বরে গিয়ে এটি আরও মারাত্মক আকার ধারণ করবে, এবং সেক্ষেত্রে জামাত প্রতিটি পক্ষের কাছেই তারা অগ্রহণীয় হয়ে পড়বে, অবিশ্বস্ত হয়ে পড়বে, এবং প্রায় সকল মানুষের আক্রমণ, তুচ্ছ-তাচ্ছিল্য এবং ঘৃণার কারণ হয়ে দাঁড়াবে। তো জামাত এই জিনিসগুলো যে হবে জামাতের জন্য, জামাত মনে করছে যে এজন্য তাদের কোনো দোষ নেই, সব দোষ বিএনপির, সব দোষ তারেক রহমান সাহেবের, সব দোষ ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো কাজেই তারা একটা নতুন করে স্বপ্ন দেখছে, নতুন একটা আন্দোলন, নতুন একটা গণ অভ্যুত্থান, নতুন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় যাওয়া, ক্ষমতার কাছাকাছি থাকা অথবা ক্ষমতার অংশীদার হওয়া, এই 3টির বিকল্পের বাইরে তারা কোনো কিছু চিন্তা করতে পারছে না। কিন্তু এখন যেভাবে তাদের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা সব মিলিয়ে যেগুলোকে মানে ক্রমশ নিম্নগামী হচ্ছে, ডেটোরিয়েট, কেবলই মাত্র এগুলোর অবদমিত হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এভাবে যদি অব্যাহত থাকে তাহলে জামাতের অস্তিত্ব নিয়ে একটা সময় টান পড়বে। এই কারণে আপনি লক্ষ্য করবেন যে জামাতের কথাবার্তায় ধারাবাহিকতা নেই, তাদের মধ্যে অস্থিরতা আছে, তাদের মন খারাপ, এবং তাদের ABCDEFGH এই যে প্রক্সি টিমগুলো রয়েছে, প্রত্যেকটা টিম রাত দিন পরিশ্রম করছে সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য,
তারেক রহমান সাহেবকে পচিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগের সাথে তারা মানে মানে একদিকে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা দৃঢ়তা দেখাচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে যে কী হচ্ছে আমরা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছি না। ভালো থাকুক প্রিয় দেশ, ভালো থাকুক স্বদেশ, ভালো থাকুন এদেশের সকল মানুষ, মেহনতি মানুষ, এই দোয়া করছি। আর আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।